আজকে আমরা কথা বলবো ইরান আর ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক উত্তেজনা চলছে সেটা নিয়ে। হাতে কিছু সূত্র এসেছে, সেগুলো একটু খতিয়ে দেখে বোঝার চেষ্টা করব, মানে ঠিক কি ঘটছে, কেন ঘটছে, আর এর ভেতরের মূল ইস্যুগুলো কি কি। লক্ষ্য হচ্ছে ঘটনাগুলোর একটা যতটা সম্ভব পরিষ্কার ছবি দেওয়া। পরিস্থিতিটা আসলেই বেশ ঘোরালো হয়ে উঠেছে। মানে দেখুন, ইসরায়েলের অ্যাটাক, তারপর ইরানের পাল্টা মিসাইল হামলা, আবার এর মধ্যেই পারমাণবিক আলোচনাটাও আটকে গেল। সব মিলিয়ে একটা বেশ জটিল অবস্থা। সূত্রগুলো থেকে এর বিভিন্ন দিক দেখা যাক। আচ্ছা, তাহলে শুরুটা কিভাবে হলো? মানে ঘটনার সূত্রপাত তো ইসরায়েলের দিক থেকে ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ওদের নিউক্লিয়ার সাইটগুলোতে অ্যাটাক হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক। আর এর জবাবেই কিন্তু ইরানও মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের দিকে বেশ কিছু শহরে। সূত্র অনুযায়ী যদি বলি, গত ২৪ ঘন্টায় ইসরায়েল প্রায় ১৫০টারও বেশি ইরানি টার্গেটে হামলা করেছে। এর মধ্যে কিন্তু তেহরানের কাছে ওদের যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সেটাও আছে, আবার ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র আছে। ও, আর ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর কি? হ্যাঁ, হতাহতের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে বলছে ৩ থেকে ৪ জন মতো নিহত হয়েছেন, আর আহতও হয়েছেন বেশ কয়েকজন। কিন্তু ইরানের দিকে তো সংখ্যাটা অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ইরানের দিকে ক্ষতিটা মানে হতাহতের সংখ্যাটা বেশ উদ্বেগজনক। ইরানের সরকারি মিডিয়া আবার আল জাজিরাও রিপোর্ট করছে, শুধু তেহরানেই একটা বাড়িতে হামলায় প্রায় ৬০ জন মারা গেছেন, যার মধ্যে ২০ জনই শিশু। বলেন কি, ২০টি শিশু? হ্যাঁ, আর সব মিলিয়ে নিহতের সংখ্যাটা এখন পর্যন্ত ৭৮ বলা হচ্ছে, আর আহত ৩২০-এর বেশি। এর সাথে ইসরায়েলি ডিফেন্স ফোর্স মানে আইডিএফ তারাও নিশ্চিত করেছে যে তারা ৯ জন খুব গুরুত্বপূর্ণ ইরানি নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে। ৯ জন পরমাণু বিজ্ঞানী! এটা তো ইরানের পারমাণবিক প্রোগ্রামের জন্য একটা বিরাট ধাক্কা হওয়ার কথা, তাই না? অবশ্যই, এটা একটা বিরাট ক্ষতি। সূত্রগুলো যা বলছে, এই বিজ্ঞানীরা মানে এরা খুবই গুরুত্বপূর্ণ সব প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। এদের মৃত্যুতে ইরানের নির্দিষ্ট কিছু গবেষণা হয়তো মানে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে পারে। যদিও ইরান চেষ্টা করবে এই জায়গাগুলো তাড়াতাড়ি পূরণ করার, কিন্তু এই অভিজ্ঞতার ক্ষতি সেটা তো আর চট করে পূরণ হয় না। আচ্ছা, আরেকটা বিষয়, ইরানের কিছু নিউক্লিয়ার ফ্যাসিলিটি তো মাটির অনেক গভীরে, যেমন ফোর্ডোর কথা বলা হয় প্রায় ৮০ মিটার নিচে। এগুলো ধ্বংস করা কি ইসরায়েলের পক্ষে সম্ভব? ঠিক এটাই একটা বড় চ্যালেঞ্জ। এগুলো সাধারণ বোমায় ভাঙা প্রায় অসম্ভব। এর জন্য বিশেষ ধরনের বোমা লাগে, যেগুলোকে বাংকার বাস্টার বা এমএমপি বলে, মানে যেগুলো মাটির অনেক গভীরে গিয়ে আঘাত করতে পারে। ইসরায়েলের হাতে যে বোমা আছে, সবচেয়ে শক্তিশালীটাও হয়তো ৬ মিটার কংক্রিট ভাঙতে পারে। তার মানে ফোর্ডোর মতো জায়গার জন্য যথেষ্ট নয়? একদমই না। তাই মনে করা হচ্ছে ওরা হয়তো সরাসরি ওই মূল কাঠামোটা ভাঙতে পারছে না বা চাইছে না। তার বদলে হয়তো সেগুলোর যে ঢোকার রাস্তা মানে সুড়ঙ্গ বা প্রবেশপথ, সেগুলোকে টার্গেট করছে। কিন্তু এই কৌশলটা এটা কতটা এফেক্টিভ হবে? মানে সূত্রগুলো কি বলছে এর ব্যাপারে? দেখুন, বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যে ইরান হয়তো এই প্রবেশপথগুলো মানে দ্রুতই মেরামত করে আবার চালু করে ফেলতে পারবে। তার মানে দাঁড়াচ্ছে, শুধু মিলিটারি উপায়ে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি থামিয়ে দেওয়াটা হয়তো সম্ভব না। সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে। এর মধ্যে তো আবার ইরান একটা বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছে, তাই না? আমেরিকা, ইউকে, ফ্রান্সকে। হ্যাঁ, দিয়েছে। সূত্র বলছে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি এই দেশগুলো ইসরায়েলকে সাহায্য করে ইরানের হামলা থামাতে, তাহলে মিডল ইস্টে থাকা ওই দেশগুলোর মিলিটারি বেস বা যুদ্ধ জাহাজেও ইরান হামলা করতে পারে। যদিও ইউকে বলছে তারা এখনো সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়ায়নি। হ্যাঁ, ইউকে সেটা জানিয়েছে, কিন্তু এই হুমকিটা এটা কিন্তু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আর এই সামরিক উত্তেজনার প্রভাব তো সরাসরি ডিপ্লোমেসিতে পড়েছে, মানে পারমাণবিক আলোচনাটা তো স্থগিত হয়ে গেল। হ্যাঁ, একদম। আমেরিকা আর ইরানের মধ্যে যে নিউক্লিয়ার ডিল নিয়ে আবার কথা শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেটা আপাতত বন্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তাদের মুখপাত্র, তারা বলছেন যে ইসরায়েলি হামলার পর এই আলোচনা চালিয়ে যাওয়াটা অর্থহীন। কারণ তারা মনে করছে এই হামলায় আমেরিকার সমর্থন আছে। ঠিক তাই, ওরা মনে করছে এর পেছনে ওয়াশিংটনের ছায়া আছে। ফলে আমেরিকার সাথে বসে নিউক্লিয়ার ডিল নিয়ে কথা বলাটা তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে এখন। মনে রাখতে হবে, ২০১৫ ডিল থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু একটা টেনশন চলছিল।
হ্যাঁ, আর সম্প্রতি IAEA মানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও তো বলছিল যে ইরান কিছু নিয়ম মানছে না তাদের প্রোগ্রাম নিয়ে। হ্যাঁ, সেই রিপোর্টও এসছে। সব মিলিয়ে এই নতুন সংঘাত আগের অবিশ্বাসটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কূটনীতির পথটা আরও কঠিন হয়ে গেল। সাধারণ মানুষের অবস্থাটা কি? সূত্রগুলো থেকে তো বেশ ভয়ের ছবি উঠে আসছে। হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র ভয় আর অনিশ্চয়তা কাজ করছে। যেমন ধরুন, তেল আভিভের কাছে রিশন লেজিয়ন শহর, সেখানে ইরানি হামলায় বাড়িঘর ভেঙেছে, মানুষ মারা গেছে। একজন বলছিলেন সাইরেন শুনে বেসমেন্টে গিয়েছিলেন, তারপর এমন বিস্ফোরণ মনে হচ্ছিল বাড়িটাই ধসে পড়বে। উফ। আর তেহরানে? তেহরানেও একই অবস্থা। রাতের পর রাত লোকজন ঘুমাতে পারছে না। বিস্ফোরণের শব্দে একটা আতঙ্ক কাজ করছে। অনেকে তো ভবিষ্যতের কথা ভেবে সুপারমার্কেট থেকে চাল, ডাল মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মজুত করতে শুরু করেছেন। তার মানে একটা প্যানিক তৈরি হয়েছে। কিছুটা তো বটেই। দিনের বেলাতেও রাস্তাঘাট বেশ ফাঁকা থাকছে, অনেক দোকানপাট বন্ধ। এমনকি জেরুজালেমের ওল্ড সিটির মতো জায়গা, যেটা সবসময় লোকে লোকারণ্য থাকে, সেটাও প্রায় ফাঁকা। সিকিউরিটি ফোর্স ঝুঁকতে দিচ্ছে না। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, পরিস্থিতিটা খুবই সংবেদনশীল। একদিকে মিলিটারি পাওয়ার দেখানোর চেষ্টা চলছে, আবার তার লিমিটেশনসগুলো স্পষ্ট হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে, আবার আলোচনার রাস্তাও বন্ধ হয়ে আসছে। একদম। এই সংঘাতের প্রভাবটা কিন্তু শুধু এই দুটো দেশের মধ্যে থাকবে না। পুরো মিডল ইস্টের শান্তি, স্থিতিশীলতা এগুলোর উপর একটা সুদূর প্রসারী প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। সূত্রগুলোও কিন্তু বারবার এই কথাই বলছে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়। যখন দেখা যাচ্ছে কোনো পক্ষই অন্য পক্ষকে পুরোপুরি শেষ করে দিতে পারছে না সামরিকভাবে, তখন এই যে সীমিত কিন্তু ধ্বংসাত্মক হামলা চলছে, এটার পুনরাবৃত্তি আসলে পরিস্থিতিকে কোথায় নিয়ে যাচ্ছে? এর লং টার্ম স্ট্র্যাটেজিক ফলাফলটা কি হতে পারে? এটা একটা বড় প্রশ্ন।